বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে বলে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। শুরুতেই আমরা অল্প একটু জেনে নেই আসলে শোল্ডার জয়েন্টটা কি। এটা এক ধরনের বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এর এক পাশে থাকতেছে হিউমেরাল হেড, আরেক পাশে গ্ল্যানয়েড ক্যাভিটি। কাভারিং হিসেবে থাকতেছে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল এবং তার বাইরে থাকতেছে রোটেটর কাফ। ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসে কি হয় বা এটা বলতে আমরা কি বুঝি? এটাতে হয় যেটা শোল্ডার জয়েন্টের আমাদের যে ক্যাপসুলটা, এটাতে বারবার রিপিটেড ইনফ্লামেশন হওয়ার কারণে ফাইব্রোসিস হয়ে যায় এবং ক্যাপসুলটা কন্ট্রাক্টেড হয়ে যায়। কন্ট্রাক্টেড মানে এটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়। তখনই আমাদের এই শোল্ডার জয়েন্টটা মুভ করতে কষ্ট হয়। ফ্রোজেন শোল্ডারের আসলে লক্ষণটা কি? ফ্রোজেন শোল্ডারকে যদি আমরা স্টেজ অনুযায়ী ভাগ করি, তাহলে ফার্স্ট স্টেজে হয় পেইন, তার মানে রুগীটার ব্যথা হবে শোল্ডার জয়েন্টে। পরবর্তীতে হয় স্টিফনেস, তার মানে তার মুভমেন্টটা আস্তে আস্তে কমে যাবে, শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা সে আগের মতো আর করতে পারবে না। এবং লাস্টলি যদি এটা ন্যাচারাল প্রসেসে আগায়, ধীরে ধীরে আবার ব্যথাটা কমে যায় এবং মুভমেন্ট আবার ফেরত আসে। শোল্ডার জয়েন্টের যদি আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের টাইপ বলি, এটা কয় ধরনের হতে পারে? এটা দুই রকম হতে পারে। একটা হতে পারে প্রাইমারি, দ্যাট মিনস যার কোনো কারণ জানা নেই, এমনিতেই হলো। আরেকটা হতে পারে সেকেন্ডারি। সেকেন্ডারি বলতে আমরা বোঝাচ্ছি যে রুগীটা হয়তো প্রিভিয়াসলি আগে কোনো ব্যথা পেয়েছে বা কোনো আঘাতের হিস্ট্রি আছে, তারপর তার ফ্রোজেন শোল্ডার হলো, এটাকে বলবো আমরা সেকেন্ডারি। কাদেরকে বেশি হয়, কাদের রিস্কটা বেশি? স্টাডিতে দেখা গিয়েছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2% পিপল ওয়ার্ল্ডের এই ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হয়। এর মধ্যে ফিমেলদের বেশি হয়, প্রায় 70% হয় ফিমেলদের। এছাড়াও যাদের ডায়াবেটিস থাকে, হাইপারলিপিডেমিয়া থাকে, প্রিভিয়াসলি স্ট্রোকের হিস্ট্রি আছে, অথবা মায়োকার্ডিয়াল ইনফেকশনের হিস্ট্রি আছে, এবং দীর্ঘদিন যারা ইমমোবিলাইজ থাকে, তাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারি রোগটা ধরার জন্য? হ্যাঁ, কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়। যেমন আমরা সিম্পলি একটা এক্স-রে অফ শোল্ডার করতে পারি, তারপর আমরা এমআরআই অফ শোল্ডার জয়েন্ট করতে পারি। এমআরআই করলে আমরা দেখতে পাবো যে তার ক্যাপসুলটা আসলে কন্ট্রাক্টেড হয়ে গেছে। তারপর আমরা শোল্ডার জয়েন্টের আর্থোগ্রাম করতে পারি। আর্থোগ্রাম করলে আমরা দেখতে পাবো যে শোল্ডার জয়েন্ট স্পেসটা কমে গিয়েছে। এছাড়াও আমরা সাপোর্টিং এভিডেন্স হিসেবে যে তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা, এই সমস্যাগুলো ধরার জন্য আমরা আরবিএস, থাইরয়েড ফাংশন টেস্ট ইত্যাদি পরীক্ষাগুলো করতে পারি। ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টটা কি? খুব ইন্টারেস্টিং বিষয়টা হলো, ফ্রোজেন শোল্ডার আমাদের বইপত্রেই বলা আছে যে 12 মাস থেকে 18 মাসের মধ্যে নর্মালি রিজলভ হয়ে যায়, মানে অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা হলো, কেউ কি 1 বছর থেকে 1.5 বছর এই ব্যথা নিয়ে অপেক্ষা করবে? আসলে কেউ সেটা করে না। এই জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট শুরু করতে হয়। প্রথমত আমরা যেটা করতে পারি, আপনার অ্যাসিস্টেড ফিজিওথেরাপি নিতে পারি। দ্যাট মিনস রুগীটা একজন ডাক্তারের গাইডেন্সে ফিজিওথেরাপি নেবে, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে সেগুলো করবে। আশা করা যায় যদি আস্তে আস্তে এতে ইমপ্রুভ হয়ে যায়, ভেরি গুড। যদি অ্যাসিস্টেড ফিজিওথেরাপিতে কাজ না হয়, তাহলে আমরা কি করতে পারি? তখন আমরা মেডিকেশন শুরু করতে পারি, ওরাল মেডিকেশন। ওরালি আমরা এনএসআইডি দিতে পারি এবং ওরালি কর্টিকোস্টেরয়েড ওষুধ দিতে পারি। মানে হলো আমরা পেইন কিলার বা অ্যানালজেসিক সাথে সাপোর্টিং কিছু ওষুধ আমরা দিয়ে দেখতে পারি। যদি মেডিকেশনেও কাজ না হয়, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করি, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিই। তার মানে হলো শোল্ডার জয়েন্টে আমরা ইনজেকশন দিই। তো এই জায়গাটাতে আমাদের দেশের রুগী যারা আছেন, তাদের একটা ভুল বোঝাবুঝি থাকে। অনেকেই ভয় পায় যে জয়েন্টের ভিতরে ইনজেকশন দিব, কি হয়ে যাবে, এটা কি দেওয়া ঠিক হবে না ঠিক হবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটু বলতে চাই, এনশিওর করতে চাই যে এটা খুব সেফ প্রসিডিউর, নিরাপদ প্রসিডিউর, এবং এটা চিকিৎসারই একটা অংশ। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা অবশ্যই নিতে পারেন। তবে শর্তটা হলো, আপনাকে ডেফিনেটলি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শে তার হাত দিয়ে ইনজেকশনটা দিতে হবে। এটা এরকম কোনো ইনজেকশন না যে আপনি কোয়াকের কাছে গেলেন বা দোকানে গেলেন, সে ভরে দিল, বিষয়টা এরকম না। এটা একদম আমাদের জয়েন্টের ভিতরে দিতে হয় এবং এটা আমরা অর্থোপেডিক বিশেষজ্ঞ যারা আছি, এরা ছাড়া কেউ নিতে পারবে না, কেউ দিতে পারে না। সো আমি বলবো, আপনাদের ভয়ের কিছু নাই। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় বা বিশেষজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলে ইনজেকশন নিতে, আপনারা নির্ভয়ে নিতে পারেন। তারপর কি হতে পারে, আমরা ইনজেকশন দিলাম, তারপরেও ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা যেটা করতে পারি, ম্যানুয়ালি ম্যানিপুলেশন করতে পারি আন্ডার অ্যানেস্থেশিয়া।
তার মানে হলো রুগীটাকে অপারেশন থিয়েটারে নিয়ে আমরা সম্পূর্ণ অজ্ঞান করে তার জয়েন্ট ক্যাপসুলটাকে ছাড়ানোর চেষ্টা করি বিভিন্নভাবে, ফ্লেকশন, এক্সটেনশন, যেই মুভমেন্টগুলো আছে এগুলো করে আস্তে আস্তে আমরা জয়েন্ট ক্যাপসুলটাকে ছাড়িয়ে দিতে পারি। যদি এতেও কাজ না হয় তাহলে আমরা কি করব? তার পরবর্তী অপশনে আমরা আর্থ্রোস্কোপিক্যালি রিলিজ করতে পারি। দ্যাট মিন্স জয়েন্ট ক্যাপসুলটা আমরা আর্থ্রোস্কোপিক্যালি ধীরে ধীরে রিলিজ করে দিতে পারি। এবং লাস্টলি যদি সব কিছুই ফেল হয় তাহলে আমরা ওপেন জয়েন্ট রিলিজ করতে পারি। দ্যাট মিন্স আমরা অপারেশনের মাধ্যমে জয়েন্ট ক্যাপসুলটা ওপেন করে সেটাকে রিলিজ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন, এবং আপনারা যদি অর্থোপেডিক সংক্রান্ত আরও অন্যান্য কোনো বিষয় জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। এবং যারা আমাদের কন্টেন্টগুলো নিয়মিত আপডেট পেতে চান, সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাক এরকম চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। বি ডাইনামিক, বি হেলদি।